পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শান্তিপুরের 500 বছরের পুরনো পুজো। 500 বছরের ধরে পূজিত হন আমাদের কৃষ্ণরায় জিউ, অদ্বৈত আচার্যের নাতি অর্থাৎ চতুর্থ পুত্র শ্রী বলরাম, তার যে পুত্র কুমুদানন্দ গোস্বামী, তিনি আমাদের এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। প্রায় 500 বছর ধরে বংশ পরম্পরায় বিগ্রহ পূজিত হয়ে আসছেন। শ্রী কুমুদানন্দ গোস্বামী তিনি আসলে ছিলেন একজন সাধক পণ্ডিত। কৃষ্ণনগরের যে অধিপতি ছিলেন ভবানন্দ মজুমদার, তার খুব প্রিয় ব্যক্তি ছিলেন শ্রী কুমুদানন্দ গোস্বামী। তাকে তিনি প্রচুর জমি জায়দাদ সম্পত্তি দিয়েছিলেন, কিন্তু এসবে তার কোনো আগ্রহ ছিল না, যার জন্য তিনি একবার সমস্ত দলিল দস্তাবেজ যা কিছু আছে এভরিথিং নিয়ে আগুনে ধরিয়ে তিনি বিগ্রহের আরতি করেছিলেন। সেইখান থেকেই তাকে পাগলা বলা হয়, আউলিয়া বলা হয়। সেই থেকেই আমাদের ঠাকুরবাড়ির নাম পাগলা গোস্বামী ঠাকুরবাড়ি। রাস উৎসব যেটা পালিত হয়, নট অনলি আমাদের শান্তিপুরের, এরকম আরও অনেক বিগ্রহ বাড়ি আছেন। এই যে অদ্বৈত আচার্যের নাতি, এইরকম ওনার তো আরও অনেক বংশধরেরা আছেন, তারাও এক একজন বিগ্রহ বাড়ি। বড় গোস্বামী বাড়িকে বলা হয় শান্তিপুরের রাস উৎসবের ভাঙা রাসের পুরোধা বলা হয়। আমরা তাদের মধ্যে অন্যতম আর কি। রাস উৎসব হচ্ছে একমাত্র উৎসব যেখানে নগর পরিক্রমা মিন্স ভাঙা রাসের দিনকে বিগ্রহকে একদম মানে সালঙ্কৃত অবস্থাতে। ভাঙা রাস বলতে? ভাঙা রাস মিন্স রাস পূর্ণিমায় প্রথম রাস হয়, সেদিনকে আমরা সমস্ত ভোগ টোগ দিই। সন্ধেবেলায় মহা সমারোহে ঠাকুরের যে রাসমঞ্চ, সেখানে তাকে অধিষ্ঠান করা হয়। অগণিত ভক্তগণ এসে সেই রাসমঞ্চ থেকেই বিগ্রহ দর্শন করেন। মাঝের রাসের দিন, সেকেন্ড ডে যেটা, সেদিনকেও আমরা ঠিক সেম ওয়েতেই আমরা ঠাকুরের সেবা করে থাকি। আর ভাঙা রাস মিন্স ওই দিনকে সন্ধ্যের পর বিগ্রহকে দারু নির্মিত যে বিশাল সিংহাসন হাওদা, সেখানে সাজিয়ে নগর পরিক্রমা করা হয়। অর্থাৎ বিগ্রহকে, আমাদের ঠাকুরকে নগর দর্শন করানো হয়। পরের দিন ফোর্থ ডেতেও হয়, সেদিনকে ঠাকুর নাচ হয়। ঠাকুর নাচ মিন্স ওই যে রাসমঞ্চ, সেখান থেকে সারা বছর যে মন্দিরে থাকেন সেইখানে তাকে নাচতে নাচতে তার মনোরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। সে এক অপূর্ব দৃশ্য দিদি, গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই অত ঢাক বাজে, তার মধ্যে ঠাকুরকে অষ্টধাতু এবং আমাদের যে রাধারানী প্রায় 42 কেজি নিয়ে নাচেন। ইয়েস, আমার হাজব্যান্ড এসেছে, ও তো করে, ওর একদম এগুলো পুরো লাল হয়ে যায়, কিন্তু তাও বিভোর হয়ে থাকে। এই দিনটা হওয়ার পর রাস উৎসব সমাপ্তি ঘটানো হয়। ওই দিনটাই হচ্ছে আমাদের বিজয়া দশমী। আচ্ছা, এই দিনটাই আমরা বিজয়া দশমী পালন করে থাকি। আর একটা যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য ম্যাম, রায় রাজা। রায় রাজা হচ্ছে শান্তিপুরের ভাঙা রাসের অন্যতম আকর্ষণ। রায় রাজা মিন্স একটি ছোট্ট বালিকাকে রাধিকা বেশে সাজিয়ে, ঠিক তেমনই যেমন আমাদের বিগ্রহ দারু নির্মিত হাওদাতে নগর পরিক্রমা করেন, সেই রাধিকা রাজাকেও তেমনই দারু নির্মিত বিশাল বড় হাওদায় বসিয়ে ঠাকুরের সাথে নগর পরিক্রমা করা হয় এবং তাকে তখন ভগবান রূপে পূজিত হন সেই বালিকাটি। খুব ভালো লাগলো শুনে। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আর ব্রজ গোপীগণ পাগল হয়ে উন্মাদের মতো গোপী তীরে গিয়ে পৌঁছেছেন। আজকে সকল গোপীর মনোবাসনা পূর্ণ করবেন বলে প্রাণ গোবিন্দ আমার এক কৃষ্ণ এক গোপী, দুই গোপী এক কৃষ্ণ, এমনিভাবে রাসচক্র নির্মাণ করে নৃত্য শুরু করেছেন। রাধারানীর দিকে তাকিয়ে বলছেন, রাধে তুমি তো আমার চাঁদ বদনে, একবার তুমি নৃত্য করে দেখাও দেখি। আমার চাঁদ বদনে নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তিনি কেটে লাগে যিনি, যা ঝা ঝা না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চে, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চে, তোমার দ্রুত গতি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, তোমার দ্রুত গতি, না না নাচতে হবে দ্রুত গতি।
প্রতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার নাচতে হবে। বাহ বাহ। এবার তোমার থেকে বৃন্দাবনের রাসের কথা শুনবো। কবে যাওয়া হয়েছিল? আজ থেকে 2-3 বছর আগে। নিধুবনে যেখানে রাসলীলাটা যেখানে এখনো হয়, প্রত্যেক দিন সাজিয়ে দেওয়া হয় ফুল দিয়ে বিছনা, প্রত্যেক দিন পান সাজিয়ে রেখে দেওয়া হয়। ঠিক গোবিন্দ রাধা গোবিন্দ প্রত্যেক দিন যেমন কুঞ্জ করে লীলা করে, ফুল সব এলোমেলো। সকালবেলা উঠে পানের ছিপি পাওয়া যায়, না চোখে দেখলে বোঝা যাবে না। এই যে কি অপূর্ব একটা দৃশ্য। আমাদের এদিকে প্রকৃতির বৃক্ষগুলো সব তো ঊর্ধ্বমুখী, মানে পাতাগুলো সব উপরের দিকে, আর বৃন্দাবনের পাতাগুলো সব নিম্নমুখী। তার কারণ তারা গোবিন্দকে ভালোবাসে। মানে যত স্থাবর আছে, জঙ্গম আছে, যত বৃক্ষ পশু যে যা আছে, সবাই ভগবানের দাস। আর গোপীগণ যেখানে গোবিন্দের পাওয়ার জন্যে তারা যে রাসচক্রখানে সাজিয়েছিলেন, প্রত্যেকটা দিন যে রাসচক্রটা যেখানটায় সাজায়, ব্রজ গোপীগঞ্জে নৃত্য করে, তার জন্যে শ্যামানন্দ নূপুরও পেয়েছিলেন রাধারানী। এই যে অপ্রাকৃত লীলা, এই যে মাধুর্য, আমি যে প্রত্যেক দিন যে গাইতে পারি, এই যে ভগবানের কথা বলতে পারি, এটা আমার পরম পাওয়া। আমার ফ্যামিলির সমেত যে যাচ্ছে সবাই গান করেন। আমার মা যদিও এসছেন আজকে, আমি অন্য কিছু চাই না, যে আপনাদের মতো আমি সারা জীবন যেন এইভাবেই গাইতে পারি, আর এইভাবেই যেন যায়। তো তোমার ধরুন যে যেখানে বাড়ি, সেখানেও কি রাস উৎসব পালন করা হয়? আমাদের বাড়িতে জমিদার বাড়ি, মা অন্নপূর্ণার বিশাল মন্দির আছে, এবং সেখানে 40 বিঘা জমি মায়ের নামেই দেওয়া আছে। ওই পূজা শেষ করেই হরিবাসর হয়, আবার ওই হরিবাসরেও 5 দিন ধরে প্রোগ্রাম হয়। প্রত্যেকটা মন্দির, আগেকার যে বৈঠকখানা, সব কিছু আছে এখন। আমাদের বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকেও আমি ধন্য, এটা আমার কাছে খুব পরম পাওয়া। খুব ভালো লাগলো রাধারানীর পরিচয় হয়ে, বৃন্দাবনের গল্প শোনা গেল তোমার কাছ থেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলে এসেছি বাটানগরের লক্ষ্মী স্টোরসে, আর এই রয়েছে লক্ষ্মী, না লক্ষ্মী তো নাম নয়, সুপর্ণা হচ্ছে নাম। বা এই হচ্ছে তোমাদের দোকান? এই ছোট দোকান। খুব সুন্দর দোকান, ছোট থেকেই তো বড় হতে হবে, সেই গল্পই তো শুনবো। তো এখানে তো কথা বলা যাবে না, তো বাড়ি কোথায়? আমার বাড়ি রাস্তার ওপারে আছে। হ্যাঁ চলুন। বাহ, তো চলো ওখানে কি গল্প করি। চলো। চলো এটা ভালো করে দাও। ঠিক আছে। চলো এসো। ঘরে ঘরে জি বাংলা, ঘরে ঘরে জি বাংলা, ঘরে ঘরে জি বাংলা। দোকানটা হয়তো আমার শাশুড়ি আর শ্বশুর আর আমার স্বামী বসতো। একদিকে ছিল ফলের দোকান, এদিকে পানের দোকান ছিল। ছোট্ট একটা গুমটি ছিল, লোকে সহ্য হতো না। রাত্রির বেলা বাড়ি যেত, তখন গুমটি তুলে ফেলে দিত। এবার একদিন ওখানে সবাই ছিল, এরা 3 জন ছিল, লরি গিয়ে ধাক্কা দিয়ে দিল। আমার স্বামী কি করলো, গাড়ির তলায় ঢুকে গেল, মা হসপিটালে চলে গেল। কি হয়েছিল মা তখন? আমার তখন জানিনি যে কি হয়েছে। আমি খালি বলছি আমার ছেলে নেই, গাড়ির তলায় ও চলে গেছে। তোমরা দোকানের মধ্যে ছিলে তো? হ্যাঁ, ও ছিটকে চলে এসেছি আমরা সব। তারপরে আস্তে আস্তে এই উপাসে ছিল, এবার এপাশে এসে বসলো, আর সবাই গাঁথলো। 3 দিকে 4 দিকে 4টে পিলার দিয়ে কোনো রকম। যখন এলে শ্বশুর বাড়িতে, তখন শ্বশুর বাড়ির অবস্থা কি? ওই তো নিচু ঘর ছিল, দরমা, টালি দেওয়া? হ্যাঁ টালি দেওয়া। ওখানে আপনি কত বছর ছিলেন? 35-40 বছর। কিচ্ছু ছিল না, জল কারেন্ট। তখন কোথায় থাকতেন আপনারা? ওখানেই থাকতো। কলেজটা ইঞ্জিনিয়ার কলেজ, ও ওখানে বাড়ি। থাকার প্রবলেম, মানে একটু বৃষ্টি হলে আর শোয়া যাবে না। কাঁথা কম্বল জড়ো করে আমরা দুজনে বসে থাকবো। বৃষ্টি পড়তো, 1 কোমর করে জল। আমাকে করে কলসি নিয়ে জল আনতে যেত। এই হাতে আমি এসে দেখেছি, এই হাতে কলসি, এই হাতে ব্যাগ বাজার করে নিয়ে আসতাম। এরকম কলসিটাকে ভাসতে নিয়ে, ব্যাগটাকে ভাসতে নিয়ে আসতে পারছে না। কেউ মরে গেলে ওখানে কেউ যেত না, এমনই অবস্থা। আমরা মরে গেলেও যাবে না? না, এত বন বাজার তখন ছেলেরা ছোট ছোট, খুব কষ্ট করেছি। বাবা কি করতো? ফল বিক্রি করতো। আচ্ছা, একবেলা জুটতো খাওয়া, একবেলা জুটতো না। মা খেত না, ছেলেদের খেতে দিত। তারপরে আস্তে আস্তে ওই দোকান দিয়ে আস্তে আস্তে কিছুটা হতো, কিছুটা যা চলতো ওই দুটো হাত করে ফলের দোকানটা যেটার কথা আমি বলছি, হ্যাঁ, 2টো করে ভাত ফুটিয়ে একবেলা খেত। ওহো। সুপর্ণা আসার পরে জীবনে কি কি পরিবর্তন হলো? আমরা দুজনে যদি খাটতে পারি, সংসার আমাদের চলে যাবে। এখন ঠাকুরের আশীর্বাদে আর আমাদের আর
ওখানটা যখন পুরো তুমি দায়িত্ব নিলে, অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবার কত বছর? 10 বছর আগে। 10 বছর আগে। তারপর টুকটুক করে দোকান যে হলো, এই 10 বছরের মধ্যে এতটা পরিবর্তন হয়। 10 বছর আছে, খুব পরিশ্রম করতাম। কিরকম ভাবে করতে আমাকে বলো। সেই যে দুপুরবেলা দোকান আসতাম 1টা 1:30, বাড়ি যেতাম 9টা 9:30। সবসময় ধৈর্য রাখতে হবে, প্রচুর ধৈর্য রাখতে হবে। সেটা তো তুমি নিয়ে হ্যাঁ, জন্মেছো। আমি একটাই মহাতে ছিল, আমাকে বড় হতে হবে। আমাকে বড় হতে হবে। এখনো বড় হতে হবে। যতক্ষণ দম থাকবে আমি কম করবো না, আমার এইটা মনে হয়েছে। বাহ, আমাকে মানুষ হয়ে দাঁড়াতেই হবে। দাদারও কি তাই মত? আরো এগোতে হবে, এগোতে হবে। মেয়ের বিয়ে দিতে হবে, ছেলেকে মানুষ করতে হবে। আমরা দুজনের বয়সকালে করবোটা কি? কিছু একটা বেশ মাস গেলাটা যেন যেরকম আসে আসে, সেরকম একটা তুমি কিছু করো। চেষ্টা থাকলে সব হবে। বাহ, কি ভালো কথা, চেষ্টা থাকলে সব হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সকাল থেকে 4 কাপ হয়ে গেছে, এই নাও আর এক কাপ খাও আর কি। আরে ওদের দাও তো। আচ্ছা, এক জাতের পৃথক ফল হওয়া যায়? হ্যাঁ, চা তো খেতেই হবে। আর মা, তুমি তো জানো আমি পুরো চাতাল। চাতাল মানে কি আবার? আরে বাবা, মদ খেলে যদি মাতাল হয় তাহলে চা খেলে কেন চাতাল হবে না? বাবা, কথা শুনেছিস ওর? এটাকে বাচাল বলে। বাহ, দেখেও ভালো লাগছে। দিদি কেমন গুছিয়ে সংসার করছে। আজ আবার কি কাণ্ড করেছে শোনো। বাবা আর ছেলে মিলে দুজন বাজারে গেছিল, এত ছোট মাছ নিয়ে এসেছে। এমা, কেন কাটিয়ে আনেনি? তাহলে আর বলছি কি, সমস্ত মাছ কাটতে হলো তো। উফ, এত মাছ কে খাবে বলো? আর শোনো, তোমরা এসছো খুব ভালো হয়েছে। তোমরা কিন্তু আজকে খেয়ে যাবে বলে দিলাম। আরে এতদিন তো আমি চিরকুমার ছিলাম, হঠাৎ করে একটা 24 বছরের ছেলের বাবা দেখলে লোকে হাসবে না? না না, ওসব কথা তুমি আসল কথাটা বলছো না কেন বলো তো? বলো না। এত বড় ছেলের বাবা বললে আবার মেয়ে মহলে ওর নাম টাম কমে যাবে না, সেই জন্য দুঃখ পাচ্ছে না। শোনো শোনো, আমি না ওই দেবানন্দের মতো এবারে। ও বাবা, কি হলো গৌরী, কি দেখছো? আপনার গোছানো সংসার, মনটা ভরে গেল পিসিমণি। এই সবই তো তোমার জন্য হয়েছে গৌরী। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকলাম। এত করে বললাম, তাও না খেয়ে সবাই চলে যাচ্ছে। কি আর করব, একটুখানি অল্প প্যাক করে দিলাম। খেয়ে কিন্তু আমাকে জানাবে কেমন হয়েছে, কারণ রেসিপিটা এই যে। আরে বাবা, আমি তো ব্যাচেলার ছিলাম, হাত পুড়িয়ে রান্না করতাম। সেই থেকে এই রান্না করার একটু আধটু স্বাদ জেগেছিল। তবে এই ছোট মাছের ঝাল চচ্চড়ি, এটা খেয়ে বলো কেমন। হ্যাঁ, গ্যারান্টি আঙুল চাটবে কিন্তু। সে যেমনই হোক, কতদিন পর বাড়িতে সবাই একটু জিভে মাছের স্বাদ পাবে, তাই না? মানে কেন তোমরা মাছ খাও না কেন? ছোট দাদু মিচকার সাহায্য নিয়ে দাদুকে ঠকিয়ে বসত বাড়িটাও নিজের নামে লিখিয়ে নিয়েছে। তাই আমাদের বাড়ি ছাড়া হতে হয়েছে। কিন্তু জানো তো, গৌরীর বুদ্ধিতেই আমরা মন্দিরে আশ্রয় নিয়েছি। বাবা আর কিচ্ছু করতে পারেনি। এ তো অন্যায়, ঘোর অন্যায়। কাউকে এইভাবে ভুল বুঝিয়ে কিছু লিখিয়ে নেওয়া যায় নাকি? না, কখনোই নয়। এটা ক্রিমিনাল অফেন্স। যদি প্রমাণ হয় যে মানুষকে ভুল বুঝিয়ে তার সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে, তাহলে জেল জরিমানা দুটোই হতে পারে। এই কেস আমি নিজে লড়ব, ন্যায় বিচার তোমরা পাবে। আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না, ওনার শাস্তি উনি ঠিক নিজে পাবেন। কিন্তু গৌরী, তোমরা এইভাবে বাড়ির বাইরে কদিন থাকবে? কাল তো কালী পুজো, আমার মন বলছে কাল নিশ্চয়ই কিছু একটা হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এক কাপ চা যে কেউ করে দেবে তারও তো কোনো উপায় দেখছি না। মালতীটা গেল কোথায়? ওই
ওদের দলে ভিড়লো নাকি? দেখি তো। বাড়িতে আমার কাছে আরামে না থেকে ওদের দলে গিয়ে বেরিয়েছে মালতী। আমি ঠিক এই সন্দেহটাই করছিলাম। আর গৌরীদের যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। বাড়ি ঘর তোর হারিয়ে এরা এত আনন্দ ফুর্তিতে আছে কি করে? আমি তো ভাবতেই পারছি না, এতদিন পর তীর্থ থেকে ফিরলাম আর এইরকম একটা অবস্থার মুখোমুখি হতে হচ্ছে আমাকে। সবই তো শুনলি বড় বউ, এরকম একটা ঘটনা যে ঘটবে সেটা স্বপ্নেও ভেবেছিলি? আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে কাকাবাবু এরকম কেন করলেন। মানে ওনার তো বয়স হয়েছে, আজকে যদি রাত বিরেতে একটা কিছু বিপদ ঘটে তখন কে সামলাবে ওনাকে? কথায় আছে বিনাশকালে বুদ্ধি নাশ হয়। মানুষটার সেই দশা। সব সময় গৌরীকে শত্রু ভেবে ওকে হিংসে করেছে, আর গৌরী একের পর এক বিপদ থেকে মানুষটাকে বাঁচিয়েছে। আসলে লোভ, বড্ড লোভ মানুষটার। কাকাবাবু চিরকাল আমাকে গৌরীর বিরুদ্ধে উস্কে গেছেন, আর আমিও তো তেমন। মাথা গরম হলে আমার কোনো জ্ঞান থাকে না। কবে যে আমি গৌরীর থেকে এতটা দূরে সরে গেলাম আমি না সত্যি নিজেই বুঝতে পারিনি গো। ছি 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 ছি, এতটা নীচ কাজ করলেন কাকাবাবু। আমার সবচেয়ে খারাপ লাগছে এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে। জানো তো দিদুন, মামা কি বলেছে? তারা যদি এবার ভালো রেজাল্ট না করে তাহলে ওকে হোস্টেলে পাঠিয়ে দেবে। মানে হোস্টেলে পাঠিয়ে দেবে কেন? মানে খারাপ রেজাল্টের সঙ্গে হোস্টেলের কি সম্পর্ক? বাড়িতে কি ভালো করে লেখাপড়া করা যায় না? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমিও একদিন এই লেখাপড়ার অজুহাত দেখিয়েই আমাকে হস্টেলে পাঠিয়েছিলে। আমি জানি না আমি তোকে কিভাবে বোঝাবো শান, কিন্তু আমি এই জন্য তোকে হোস্টেলে পাঠাইনি। আমি এই ঠাকুর দেবতা পুজো আর্চা এসব থেকে তোকে দূরে রাখতে চেয়েছিলাম। আমার তো সারাক্ষণ ভয় করতো তুই যদি সাধু সন্ন্যাসী হয়ে আমাকে ছেড়ে চলে যাস, তার জন্যই তো এসব করা। মা, আসল কথা হলো তুমি তোমার থেকে আমাকে দূরে রাখতে চেয়েছিলে। কি হচ্ছে কি? থাম না তোরা। আমি তোকে কিছুতেই বোঝাতে পারি না, তাই না শান? আমি না সত্যি সত্যি যা করেছি শুধু তোর মঙ্গলের কথা ভেবে করেছি। আমি মা তো তোর, আমারও তো তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয়েছে শান। মাই অকারণ অজুহাত দেওয়াগুলো বন্ধ করো। তুমি আমার শৈশবটা নষ্ট করেছো, আর এটাই শেষ কথা। কেন তোমরা পুরনো কথা নিয়ে ঝগড়া করছো বলো তো? তাহলে আমি আসল সত্যিটা বলছি, শোনো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাড়িটা সে আগের মতন আর নেই রে। একটা সময় ছিল যখন তোর ঠাঁই ছিল কষ্টের, আর আজ তোর সিংহাসন খালি পড়ে আছে। ওই সিংহাসনে আমার কোনো কাজ নেই ঠাম্মি। ওটা তো সকলের কৃতজ্ঞতা দিয়ে বানানো সিংহাসন। আমি তো কারোর কৃতজ্ঞতা চাইনি ঠাম্মি। তুমি বলো আমি চেয়েছি কি? একটা কথা আছে না, জুতো মেরে গরু দান, তার কি আর কোনো দাম থাকে? আর সেই জুতোর দাগগুলো এত গভীর, এত ভয়ানক হয় যে আমি জানি দিদিভাই, আমি জানি তোর সেই চোখের জল, গুমড়ে মরা তোর কষ্ট আমি তো দেখেছি, আমি জানি। সেদিন কিনে দিদির বিয়েতে আমি তোকে কেন ডেকেছিলাম জানিস? যাতে তোরা দুটিতে মিলে সব কিছু ভুলে আবার মিটপাট করে নিস। কিন্তু সেই রাতের তোর অপমান আমার মাথা একবারে হেট করে দিল। তাই নিজের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যে যাই বলুক, আমি মরে গেল তোর
তোকে আর ফিরতে বলবো না। তবে আজ কেন বলছো ঠাম্মি? মানুষ অসুস্থ হলে দুর্বল হয়ে পড়ে, কিন্তু সেটা শরীরে নয়, শুধু মনেও। আমার কদিন ধরে কেবলই মনে হচ্ছে এই বাড়ি, এই সংসার তোকে ছাড়া যে দিদি অসম্পূর্ণ। ঠাম্মি, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে এই কথাগুলো বলো না। আমার কথা শুনবি না দিদি? আমি তোমার কাছেই অপরাধী হয়ে থাকলাম ঠাম্মি। তুমি ভালো হয়ে ওঠো, সুস্থ হয়ে ওঠো। দেখো, আমি জানি আজ তুমি যা বলছো, তুমি মানসিকভাবে দুর্বল আছো তাই বলছো, নাহলে তুমি আমাকে কোনোদিনই এই অসম্মান, এই অপমানের জায়গায় ফিরতে বলতে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ঠাম্মি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কে জানে কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, আরো অনেক গান তোমাকে শোনাবার বাকি আছে ঠাম্মি। অন্য কারো কাছে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যা বলা তাড়াতাড়ি বলো। কেন এখন এত লুকিয়ে লাভ কি? যখন লুকানোর কথা ছিল তখন তো মাতলামি করে সবাইকে সবকিছু জানিয়েই দিয়েছো। এখন আমাদেরকে একসঙ্গে কেউ দেখলেই বা অসুবিধা কোথায়? কেন এখনো লুকোনোর দরকার আছে? তোমার এই অল্প বুদ্ধিতে কি তুমি সেটা বুঝতে পারবে? আমার তো কোনো এক্সপেকটেশন নেই, যা বলো তাড়াতাড়ি বলো। মুখ সামলে কথা বলো। হ্যাঁ রূপঙ্কর সান্যাল, আমাকে উল্টোপাল্টা কথা বললে আমি কি করতে পারি সেটা মাথায় রেখো। আর খুব তো বড় বড় কথা বলছে, ওখানে ফাংশনে নাকি কি সব করবে, এমন প্রবলেমস ক্রিয়েট করবে যে মেঘ আর জিষ্ণুকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হবে। তো কি হলো? কিছুই তো সেরকম হলো না। মেঘ তো খুবই আরামসে ঢ্যাংনে গিয়ে গান করে স্টেজ থেকে নেমে চলে গেল, জিষ্ণুও চলে গেল। তুমি কি করলে? ময়ূরী, তোমার দারুণ বুদ্ধি। ওখানে নীলের পুরো পরিবার ছিল, তো আমাকে কিছু করতে দেখলে ওরা যদি আমার এগেইনস্টে কমপ্লেন করতো তাহলে কি হতো একবারও ভেবে দেখেছো? আমি একটা রিস্ক নিয়েছিলাম মেঘকে ভয় দেখাবার। ঠিক আন্দাজ করে মেঘ আমাকে থানা অবধি টেনে নিয়ে গেছে। আমি ডিসাইড করেছি আর কোনো রিস্ক নেব না, আপাতত আর কিচ্ছু করব না। এখন আমি ধরা পড়লে আমার লাইফ শেষ হয়ে যাবে, সারা জীবন আমাকে জেলে কাটাতে হবে। ভয় পেয়ে গেলে মেঘকে? না, একদমই না। মেঘকে যতটা ভালনারেবল ভেবেছিলাম এখন দেখছি ততটা না। কিন্তু প্রতিপক্ষকে দুর্বল ভাবার মতো বোকা আমি নই। আগে নিজের ঘর সামলাবো, তারপর মেঘের উপর রেভেঞ্জ। রিয়েলি? মেঘকে তুমি এতটা ভয় পাচ্ছ? ঘর গোছাবার কথা বললে সেটা গোছাবে কি করে? গিনিকে আবার নিজের বাড়ি নিয়ে যাবার প্ল্যান করছো নাকি? হাসছো যে? হাসছো কেন? কি প্ল্যান করছো তুমি আমাকে বলো তো। ময়ূরী, খুবই প্লেন অ্যান্ড সিম্পল প্ল্যান। আমার উপর একটা ক্রিমিনাল কেস ঝুলছে, আমাকে যেভাবে হোক ওই কেসটা থেকে বেরোতে হবে। এনি হাও কেসটাকে ড্রপ করাতে হবে। আর তোমার মনে হয় গিনি তোমার এগেইনস্টে কমপ্লেনটা তুলে ফেলবে আর ইউ উইল বি ফ্রি? ময়ূরী, আমার চার্মে যদি একবার ঘায়েল হয়ে থাকে তাহলে আবার হবে।
আমি আগে গিনিকে দিয়ে কেসটা উইথড্র করাবো, তারপর আমার রিভেঞ্জ। আমাকে গিনির পিছনে একটু সময় দিতে হবে। আগে ওর মধ্যে যে রাগটা আছে সেটা একটু ঝিরিয়ে নিই, সবটা একটু থিতিয়ে যাক। কোর্ট তো খুলতে এখন দেরি আছে। কোর্ট খুললে কেসের ডেট, আর ডেটের আগে আমি বুঝে গেছি মিস্টার রূপঙ্কর সান্যাল, আমি সবটা বুঝে গেছি তোমার দৌড় কদ্দূর। এখন ভালো ছেলে হতে ছুটছো, তাই তো? আমার জীবন শেষ করে, আমার প্ল্যান বরবাদ করে নিজে ভালো ছেলে হতে চাইছো? ফাইন, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি ভালো মেয়ে হতে চাই না। আমার খারাপ দিকটাই যখন সবসময় সবাই দেখেছে, তখন সেটাই দেখুক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কৌশিকী মুখার্জি উৎসবকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন উৎসবকে এই বাড়িতে ফিরে আসতে হলে, মানে কর্পোরেট লড়াইয়ে ফিরে আসতে হলে, ওর হাতে একটাই অস্ত্র, কাকুন। কমন সেন্স, রাইট? তারপর উৎসব যদি কাকুনকে একবার নিজের কাস্টাডিতে নিয়ে নিতে পারে, তাহলে কাকুনকে সামনে দেখিয়েও অনেক কিছু হাসিল করতে পারবে কৌশিকী মুখার্জির থেকে। কৌশিকী মুখার্জি খুব ভেঙে পড়েছে না? অন্য ধাতুর মানুষ উনি স্বয়ংভূ। যদি তুমি নাও থাকো স্বয়ংভূ, যদি এই ডিপার্টমেন্টটা নাও থাকে, কৌশিকী মুখার্জির যা লম্বা হাত, উনি ওনার মেয়েকে ঠিক খুঁজে বের করে নেবেন। কিন্তু কিন্তু আমার চিন্তা হচ্ছে উনি উৎসবকে না কাউকে দিয়ে তুলে নেন, উনি মেননকে না কাউকে দিয়ে শুট করিয়ে দেন। কৌশিকী মুখার্জি ওনার সন্তানের জন্য ডেসপারেট হয়ে উঠেছে। ওই মানুষটা অন্যায় সহ্য করতে পারেন না স্বয়ংভূ। আর দেখো, সবচেয়ে বড় অন্যায়টা ওই মানুষটার সাথেই হলো। ওনার মেয়েটাকে, ওনার সন্তানকে তুলে নেওয়া হলো। হ্যালো, জ্যাজ হিয়ার। আচ্ছা, নিউ মার্কেট এরিয়ায় মেননের গাড়ি দেখতে পাওয়া গেছে। গ্রেট। কি বললে? গাড়ির মধ্যে কেউ ছিল না? ওকে, থ্যাংক ইউ। নন্দিতা, কি? সুলেমানকে ডাকো তো। ডাকছি। সুলেমানকে ডাকছো কেন? চুপ। হ্যাঁ, চল চল চল। ম্যাডাম, ম্যাডাম আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। কখন কোথায় আমি জানি না ম্যাডাম। জানি। তোমাকে রিলিজ করে দেওয়া হলো, তোমাকে ছেড়ে দেওয়া হলো। সুলেমান, তুমি চলে যাও। কি বলছো জ্যাজ? হ্যাঁ, ও তো কোনো অপরাধ করেনি, তাহলে ওকে ধরে রাখবো কেন? সুলেমান, চলে যাও তুমি। আরে কি করছো? কি ও অপরাধ করেনি মানে? ও শিশুদের দিয়ে বিক্রি করে। প্লিজ স্বয়ংভূ। কি হলো সুলেমান? চলে যেতে বলছি তো, যাও। কি হলো? যেতে বলছি তো, যাও। যাচ্ছি যাচ্ছি। নন্দিতা, ফলো করো। কিন্তু কেন? স্বয়ংভূ ফলো করো উৎসবকে, আর তুমি ফলো করবে এই সুলেমানকে। আই এম শিওর এদের দুজনের মধ্যে কেউ না কেউ তো ওই মেননের কাছে নিশ্চয়ই যাবে। ব্যাস, তখনই হাতে নাতে ধরবো ওই বলের গোদাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোর কেউ নই, শুনতে পেরেছিস তুই? জায়গাটা আমার মা যখন বলেছে তখন আমি চলে যাবো এখান থেকে। জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু মা,
আমি আবার ফিরে আসবো। কি নিতে এসেছিস সেখানে? বল, কি নিতে এসেছিস? সবাইকে তো খেয়েছিস। আমার মেয়ের সংসারে ঢুকেছিস, উৎসবের সঙ্গে তোর প্রেম ছিল তার শোধ নিচ্ছিস না? মা প্লিজ এগুলো বলো না মা, শুনতে খুব কুৎসিত লাগছে। প্লিজ আমাকে মা বলে ডাকবি না। আমি তোর কেউ নই, কেউ নই তোর। আমি শুনতে পেরেছিস? তুই যা এখান থেকে। তুই চল এখান থেকে। আপনি এরকম বিহেভ করবেন না প্লিজ। শুনুন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। চুপ করো তুমি, কোনো কথা বলবে না। হাহ। দু পয়সার মুরদ নেই, আবার এই বাড়ির জামাই হতে এসেছো। আমার জামাইয়ের পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিয়ে কি ভেবেছো ভালো থাকবে তোমরা? ভালো থাকবে? কখনো না, কোনোদিন না। মম চুপ করো, কি বলছো কে তুমি? তুই চুপ করে থাক, মাঝখানে কথা বলিস না। মামি মামি শোনো না, এরকম করো না, আজকে পুজোর দিন, সবাই রয়েছে, সবাই কি ভাববে? যে যা পারে তাই ভাবুক। এত ভাবনা চিন্তার কি আছে? এটা তো পরিষ্কার যে উৎসবের সাথেও সম্পর্ক ছিল, আর উৎসবের সাথে মেহেন্দির বিয়ে হয়েছে বলে ও সর্বনাশ করে দিয়েছে। ওদের জীবনটা সর্বনাশ করে দিয়েছে, ওদের সংসারটা ভেঙে দিয়েছে, ঘর থেকে দূর করে দিয়েছে। আপনি ভুল বলছেন। উনি যখন চাইছেন না তুই এই বাড়িতে থাকিস, তুই এই বাড়ি থেকে জাস্ট বেরিয়ে চলে যা, জাস্ট চলে যা। প্লিজ, দোহাই জগদ্ধাত্রী, প্লিজ তুই চলে যা, এখান থেকে দূর হয়ে যা। চলে যাচ্ছি, চলে যাচ্ছি মেহেন্দি। আমার মা যখন বলেছে তখন আমি চলে যাবো এখান থেকে। জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। আমি চলে যাচ্ছি। আমার বাবা, আমার ঠাম্মি কেউই তো আমার সামনে এলেন না। চলে যাব, আমি থাকবো না এখানে। কিন্তু মা, আমি আবার ফিরে আসবো, ফিরে আসবো আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাও, মানে যেটা দেওয়ার কথা সেটা দাও। এক হাতে দেবে, এক হাতে সাইন করব, না হলে কিন্তু আমি সাইনটা করব না। কেন? না মানে তোমার কি এতটুকু ভরসা নেই? না গো, নেই। না তো তোমার কি মনে হচ্ছে যে আমরা এই টাকাটা নিয়ে এসে তোমাকে না দিয়ে নিয়ে চলে যাব? দেখো, এরকম তো হতেও পারে, তাই বলছি এক হাতে টাকা দেবে, এক হাতে সাইন করব, কোনো অসুবিধা নেই তো, করে দেবো বরন্টাই সাইন। কেন? 5 লাখ টাকা চেক দিলাম, দেখে নাও। এই নিলাম, এই সাইন করছি। এবার মাইনের অর্ধেক টাকাটা, আর তার সঙ্গে তোমার স্যালারি স্লিপটাও দেখিও। বলেছিলাম, আমি জানতাম তুমি এটা দেখতে চাই, এনেছি সঙ্গে। তার মানে 42,000 টাকা তুমি পাও, সহজ হিসেব 21,000 আমার, 21,000 তোমার। দাও, সাইন করে দিচ্ছি। আমি কিন্তু তোমাকে বিষ খাওয়াইনি শিবু। দেখো, তর্ক করে না লাভ নেই, এই কথাটা সবাই জানে। তুমি একা না, তুমি, তোমার ভাই,
আর তার ভাইয়ের বউ মিলে আমাকে বিষ খাইয়েছিল। এই শোনো, প্রতীক্ষাকে কিন্তু এর মধ্যে তুমি একদম টানবে না। ও কিন্তু এসবের মধ্যে নেই। নেই? কি বলছো তুমি? আছে, নিশ্চয়ই আছে। আর চাইলে আমি ওকেও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা আর কোনো কথা বাড়াচ্ছি না। যত কথা বাড়াবো ততই বিপদ। এই জন্যই তো বলছি, দাও, কোথায় বয়ান আছে দাও, আমি সাইনটা করে দিই। এই তো এখানেই আছে দাদা, দে বার কর। সম্প্রতি দুর্গাপুজোর ভাসানের দিনে শিমুল ব্যানার্জি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যায় এবং সেখানে গিয়ে প্রমাণ হয় তার পেটে বিষ আছে। কে এই বিষ দিয়েছে তা নিয়ে তদন্ত চললেও তেমন উল্লেখযোগ্য প্রমাণ কিছু পাওয়া যায়নি। তবে শিমুল ব্যানার্জির কথাবার্তায় ও হাবে ভাবে বারবার একথা ফুটে উঠেছে যে পরাগ ব্যানার্জি, পলাশ ব্যানার্জি এবং প্রতীক্ষা দাস এই বিষয়ের সঙ্গে যুক্ত হতে পারে। তাই এখন থেকে শিমুল ব্যানার্জি, যদিও পরবর্তীকালে পুলিশের কাছে স্বীকার করেছে যে আমরা কেউই দোষী নই, এই মর্মে তাকে এখানে একটু সই করে দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। করে দিচ্ছি। এই নাও। যাক, কেসটা থেকে বেঁচে গেলে তো। 5 লাখ টাকা আর প্রতি মাসের মাইনে থেকে অর্ধেকটা আমাকে দেবে। একটা মানুষকে খুন করার অপরাধের চেয়ে এই ব্যাপারটা কিন্তু খুব হালকা, এটা তোমরা মানো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে না একটা ফর্মে সই করতে হবে। ঠিক তোমাকে যেমন করে সই করা শিখিয়েছি ঠিক সেইভাবেই সই করতে হবে, কিন্তু বারবার একই সই করতে হবে। আমি জানি তুমি ঠিক পারবে। পাই তো, আমাকে তো সব তুই শিখিয়েছিস একটু একটু করে, তাই না? আমি কেমন সুন্দর করে এখন বাংলা শিখতে পারি তোর জন্য। আবার সবার মতো করে যদি একটু ইংরেজিটা বলতে পারতুম তাহলে খুব ভালো হতো। ওটাই তো আমি তোমাকে বলি পুতুলদি, মন দিয়ে লেখাপড়াটা করো। আমি যা যা শেখাচ্ছি একেবারে মন দিয়ে শেখো, বুঝলে? কাজ চালানোর মতো ওইটুকু লেখাপড়া তুমি ঠিক করতে পারবে। আচ্ছা বাবু, ঠিক আছে, তাই হবে। আচ্ছা এইবার বলতো কি সই করতে হবে? ওই যে বললাম। তুমি জানো আমরা এখন কোথায় যাচ্ছি? ব্যাংকে যাচ্ছি। ব্যাংকে তো মাবুরি যায় বাবা পেনশনের টাকা তুলতে, আর ভাইরা যায় টাকা জমা করতে। আমি কেন যাব? আমার তো টাকাও নেই, জমাও করতে পারবো না। আমি কি করব? আজ তুমি টাকা রাখবে পুতুলদি? আমি টাকা রাখবো? কোথেকে টাকা রাখবো? শিমুল, আমি বুঝতে পারছি না তোকে বলছি। শোনো, এবার থেকে যদি কেউ তোমায় কোনো টাকা পয়সা দেয়, সেই টাকা কিন্তু তোমাকে ওখানেই রাখতে হবে। আজ আমি তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলিয়ে দেব, এরপরে ওটা জয়েন্ট অ্যাকাউন্ট করে দেব, মাকে অ্যাড করে দেব। আর তুমি তো এখন সই করতে পারো, তোমার অসুবিধা হওয়ার কথা না। এখন একাই অ্যাকাউন্টটা খোলো, পরে দেখি কিভাবে অ্যাকাউন্টটা জয়েন করা যায়। আমার টাকা কোথেকে আসবে? শোন, আমাকে তুই তো পুজোতে আমাকে 500 টাকা দিচ্ছিস না হাত খরচা, কিন্তু সেটা তো আমি খরচা করে ফেলেছি। ওই টাকাটা তো নিয়ে আসিনি কো। আরে বাবা, সেই টাকা তো আমি তোমায় খরচা করার জন্যই দিয়েছি। তোমার টাকা আছে পুতুলদি, অনেক টাকা আছে। অনেক টাকা কোথেকে আসবে শিমুল? টাকা কি আকাশ থেকে ঝরে পড়বে? আচ্ছা পুতুলদি, এই যে তুমি বলো বিয়ে করব, এই বিয়ে কি এমনি এমনি হয়ে যাবে বলো? বিয়ের জন্য তো টাকা পয়সা খরচা হবে। আর তোমার ভাইরা যা, তারা তো আর এমনি এমনি তোমায় টাকা দেবে না, তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে। আর এই যে তুমি বিয়ে করবে, তার আগে তো তোমাকে সুস্থ হতে হবে। আর সুস্থ হওয়ার জন্য কি করতে হবে? ভালো ডাক্তার দেখাতে হবে। দেখো, এতদিন যদি তোমাকে ভালো ডাক্তার দেখানো হতো, যদি তোমার ওষুধপত্র ঠিক পড়তো, তাহলে হয়তো এতদিনে তুমি অনেকটাই সুস্থ হয়ে যেতে। হ্যাঁ, তোমাকে ওরা এমনি ডাক্তার দেখিয়েছে, কিন্তু তোমার রোগের জন্য যেই ডাক্তার প্রয়োজন সেই ডাক্তার তো দেখানো হয়নি। আমি যদি চাকরি বাকরি করতাম, আমার কাছে যদি টাকা থাকতো,
তাহলে আমাকে কারোর কাছ থেকে টাকাটা নিতে হতো না। আমার কাছে টাকা নেই বলেই অন্যের কাছ থেকে টাকাটা নিতে হলো। আমি কিছু বুঝতে পারছি না, কোত্থেকে টাকা এলো এত? তো আমায় তো পরিষ্কার করে বল দেখিনি। আছে পুতুলদি, অনেক টাকা আছে তোমার। তোমার ভাই যে 5 লাখ টাকা দিল সেই টাকা আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার পরিবারকে শেষ করতে চেয়েছিলে না, আমার মেয়েকে শেষ করতে চেয়েছিলে না, আজ তোমার শেষ। আমাকে মেরো না মিতু, আমাকে মেরো না, দয়া করো, ছেড়ে দাও আমাকে। কেন ক্ষমা করবো তোমাকে? তুমি করেছিলে আমার মেয়েকে দয়া? হ্যাঁ করেছিলে চন্দ্রানী দিকে দয়া? তার সঞ্চয়নের প্রথম স্ত্রীকে করেছিলে। তুমি যখন কাউকে দয়া করোনি তখন আশা করছো কি করে আমি তোমাকে দয়া করব? আমাকে ক্ষমা করো মিতুল, আমাকে ক্ষমা করো। এবারে আমার মেয়ের ওপর আনা প্রত্যেকটা আক্রমণের জবাব দেব আমি, আমার পরিবারকে আঘাত করার জবাব দেব, চন্দ্রানীদির সঙ্গে যে অন্যায় হয়েছে তার জবাব দেব, সঞ্জনের প্রথম স্ত্রীর সঙ্গে যে অন্যায় হয়েছে তার জবাব দেব, বুবুনের মায়ের চোখের জলের জবাব দেব। এই সব কিছুর জবাব পাবে তুমি। আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আজকে সব কিছুর জবাব পাবে তুমি। গুগলি, চন্দ্রানীদি, বুবুন, বুবুনের মা প্রত্যেকের হয়ে শাস্তি দেব আমি তোমাকে। আজ তোমার শেষ দিন মনোরমাদি। আর এক পাও এগোবেন না মনোরমাদি। অনেক হ্যারাস করেছেন আপনি আমাদের। অফিসার অ্যারেস্ট হার। চলো ঠিক আছে, তুই ঠিক আছিস তো মা? কিছু হয়নি তো মা? মিতুল মা, এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আমি তোকে আর। সেটা কখনো হবে না। ভোলে বাবার সাথে আছে না, ভোলে বাবার সাথে থাকলে অন্যায়কে কখনো জিততে দেবেন না। আমিও দিশেহারা হয়ে পড়েছিলাম জানো তো, তোমাদের কারোর জ্ঞান ফেরাতে পারছিলাম না, তার মধ্যে মনোরমা দিয়ে এগিয়ে আসছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। ভোলে বাবার অশেষ কৃপা, তোমাদের কারোর কিচ্ছু হয়নি, তোমরা সবাই ঠিক আছো। একটা মানুষ এতটা ফেরোসাস হতে পারে? আপনি না মায়ের জাত মনোরমাদি, আপনি আবার ফিরে এলেন এসব কুকাজ করতে। স্বভাব কি এত সহজে বদলায়? একটা মানুষ অপরাধ করে ধরা পড়বার পর আবার ফিরে এসেছে অপরাধ করবার জন্য। তার তো রক্তে অপরাধের ভাস। এ মানুষ ক্ষমার অযোগ্য, এ মানুষের পর্যাতেই পড়ে না। সঞ্জয়, আমি তো তোর মা। না, কখনো না। ওই শব্দটা তুমি আর মুখে আনবেও না। সঞ্জয়, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। না বাবা, এতদিন আমি অনেক কন্ট্রোল করেছি, অনেক চুপ থেকেছি। আজ আর না। খারাপ সন্তানদের তাদের বাবা মায়েরা ত্যায্য করে না, আজ আমি তোমাকে ত্যায্য করলাম। অফিসার, নিয়ে যান নাকি? না চলুন, এবারে এমন ছেলে ঢোকাবো মানুষ কেন একটা মাছিও বলতে পারবে না। চলুন চলুন। লোভ, শুধুমাত্র লোভ, আরো বেশি পাওয়ার লোভ। লোভী সবকিছু হারানোর জন্য দায়ী মনোরমাদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি যে কখন এসেছে এসেছে। আমার যে কি আনন্দ হচ্ছে মিতুল, আমার যে কি আনন্দ হচ্ছে। আমার নাতনি আসছে ঘরে। এই সরো পঞ্চা, তাড়াতাড়ি আয়, বরণ ডালাটা নিয়ে। ও বরণ করতে হবে, দেখ প্রাণ ভরে আশীর্বাদ করতে পারবো না আমি। আর এই তো চলে এসেছে, সরো পঞ্চা, তাড়াতাড়ি আয়। ও বাবারে, দেখি দেখি দেখি, উলু দে তোরা, উলু দে। এই তো আমরা বাড়িতে চলে এসেছি। নাও
দিদিমার কাছে যাচ্ছি। আমিও তো দেখি পুরো অভ্যেস চলে গেছে না। এ তো পুরো ছোট্ট কোলে দিদি, দেখেছো সবাই কি সুন্দর আনন্দ করছে তোমার জন্য। হ্যালো, হ্যাঁ বলছি, ওকে আমি জানাচ্ছি। কি হয়েছে ইন্দ্রবাবু, আবার কার কি হলো? দেখলি তো মিতুল মা, আমি বলেছিলাম এই বাড়িতে বেশিক্ষণ সুখ সয় না। কে ফোন করেছে বুড়ো ছেলে? গুগলি, সবসময় নেগেটিভ কথা কেন ভাবিস বলতো? সত্যি গুগলি? জাপান থেকে ফোন এসেছিল। জাপান থেকে? হ্যাঁ, জাপান থেকে। জাপান ইউনিভার্সিটি অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে ফোন করেছিল। কিন্তু কেন? মিতুল, তোমার হাতে বানানো মেমেন্টো দেখে ওখানকার ইউনিভার্সিটির লোক তোমাকে ইনভাইট করেছে। কি বলছো দাদা ভাই? জাপানের ইউনিভার্সিটি থেকে দিদিভাইকে ফোন করেছিল? এটা তো দারুণ খবর। এই সম্মান কেউ এত সহজে পায় না। দেখেছিস তোরা সবাই আমার নাতনি কেমন পয়মন্ত, বাড়িতে আসা মাত্রই একটা ভালো খবর নিয়ে এসেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি ওখানে গিয়ে করবোটা কি? মিতুল, এরকম কথা কেন বলছো? তুমি ওখানে থাকবে, ওদেরকে হাতের কাজ শেখাবে। আরে ওরা তোমাকে ফ্যাকাল্টি হিসেবে চাইছে। সত্যি? বিদেশে গিয়ে বাচ্চাদের শেখাবো? মিতুল মা, তুই বিদেশি ইউনিভার্সিটি টিচার হবি, তুই বিদেশিদের পড়াবি। আমি তো জাস্ট ভাবতে পারছি না, আমি তো ভীষণ খুশি হয়েছি। আমিও ভাবতে পারছি না আমি বিদেশে গিয়ে বাচ্চাদের শেখাবো। আমি সত্যি ভাবতে পারছি না যে ঘূর্ণি থেকে উঠে আসা একটা মেয়ের কপালে এত সুখ জুটবে। মিতুল, তাই তো বলছি, সবাই স্বপ্ন পূরণ করতে পারে না, তুমি পারছো। তুমি দেখিয়ে দিয়েছো মনের মধ্যে জেদ, সৎসাহস থাকলে কি হয়। আর ভগবান তোমার সাথে সব সময় আছে, তুমি ঠিক পারবে। কিন্তু আমি যাব না ইন্দ্রবাবু। আমি বিদেশে গিয়ে এই কাজটা করতে পারবো না। কি বলছো কি মিতুল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে অর্জুনদা, তুমি এত রেগে গেছো কেন? এই যে মিলি, আমার উপকারের ঋণ শোধ করার জন্য 1 লাখ টাকার ঘড়ি কিনে এনেছে। দেখ দেখ। আরে বাবা, এত দামি? হ্যাঁ দামি। তুমি আবার কি? তুমি আবার কি হয়ে গেল তো সহ্য? নিজে যদি 1 লাখ টাকার ঘড়ি কিনতে পারো, তাহলে নিজের থাকার জায়গারও ব্যবস্থা করে নিতে পারবে। যাও, বেরিয়ে যাও। আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। এরকম একটা দামি ঘড়ি কেনার কথা যে মাথায় আসতে পারে, সেটা আমি মেনেই নিতে পারছি না। আপনি আর ওই রাহুল দুজনেই একই কথা ভাবেন না যে পয়সা ফেকলেই সব কেনা যায়, সব হয়। কেউ উপকার করলে সেটাও আপনারা পয়সা দিয়ে চোকাতে চান, তাই তো? পয়সা দিয়ে ইমোশন কিনতে চান তো আপনারা। কি হলো, তাকিয়ে আছেন কেন? বলুন, উত্তর দিন। এই 1 লাখ টাকা দেখলে না আমার 1 লাখ অভুক্ত মানুষের কথা মনে পড়ে সবার আগে। বিশ্বাস করুন, 1 লাখও লাগতো না। 10,000 টাকা দিলেই বস্তির 100টা মানুষের দুবেলার খাবার হয়ে যেত। দিয়েছেন কখনো? কখনো ইচ্ছে হয়েছে আপনার? ঘড়ি নিয়ে চলে এলো 1 লাখ টাকা দিয়ে। বাহ! আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। একটা ঘড়ি এনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সরি। সরি? বাস সরি বলে দিলে তো মিটেই গেল। একটা সরিতেই 7 খুন মাফ। কিছু কিছু ভুলে না ক্ষমা হয় না মিলি। বেশ হয়েছে, এবার বুঝেছো তো অলোকে নিয়ে আসলে কেমন হয়। দাও না, বের করে দাও। বলছি আমি যাই বলবো তার উল্টোটা ভাববে। তুমি বেরোবে না তো এখান থেকে? বেরোবে না তো? ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। এই ধরো আমার 1 লাখ টাকার ঘড়ি। অর্জুন, অর্জুন আমাকে, অর্জুন না।
তুমি আমাকে প্রচন্ড হার্ট করলে মিলি। বড়লোক হলেও তোমাকে মনে হয়েছিল একটু আলাদা, কিন্তু বেসিক্যালি তোমরা সবাই এক। যারা গরিব তাদের মানুষ বলে গণ্যই করো না। অর্জুনদা, অর্জুনদা, কি হয়েছেটা কি? খবর আছে মিলির ব্যাপারে। মিলি নাকি আজকে পাড়ার সোনার দোকানে গেছিল। স্যাকড়া বললো ওনাকে একটা হার আর এক জোড়া দুল বেচেছে 1 লাখ টাকা দিয়ে। কি? হ্যাঁ গো, ও আমাকে ঘড়ি দেবে বলে নিজের কানের দুল বিক্রি করলো। ব্যাস হয়ে গেল। এটা করতে গেলে কেন মিলি? আশ্চর্য তুমি। এটা এরকম নিজের জিনিস বেঁচেকে উপহার দেয়। নিজের এই অবস্থা, নিজের জন্য একটা ভালো থাকার জায়গার ব্যবস্থা না করেও আমার জন্য। আমি কি একটু ওভার রিঅ্যাক্ট করে ফেললাম? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই দোকানে কেন নিয়ে এলেন আমাকে? ঘড়িটা ফেরত দেবো। আমি তো ভাবলাম আপনি বোধহয় রাগ করে আমাকে গ্যারেজ থেকে বেরই করে দেবেন, সেই জন্য বোধহয় নিয়ে এসেছেন এখানে। দেখো মিলি, এই 1 লাখ টাকার ঘড়ি দেখে আমার মাথাটা সত্যিই গরম হয়ে গেছিল। আমি এই ধরনের বিলাসিতা একদম সহ্য করতে পারি না। অভুক্ত মানুষের মুখগুলো মনে পড়ে। এই দামি ঘড়ি পরে ফুটানি না মেরে আমি যদি তাদের মুখে খাবার তুলে দিতে পারি, আমি অনেক নিশ্চিন্তে ঘুমোবো মিলি। আমি এরকমই, কিছু করার নেই। অদ্ভুত তো, তিতলি তাহলে বললো কেন অর্জুন দামি ঘড়ি পছন্দ করে? অর্জুনকে এত ভালোবাসে আর এটা জানে না অর্জুন দামি গিফট দেখলে রেগে যায়? ওকে বলে দিতে হবে যাতে আমার মতো বকা না খায়। এত ভাবার কিছু নেই মিলি, চলো ভেতরে চলো। ওই ঘড়িটা ফেরত দিয়ে যে 1 লাখ টাকা পাবে সেটা নিজের কাছে যত্ন করে রেখো, ঠিক আছে? এই 1 লাখ টাকার মূল্য এক একজনের কাছে এক এক রকম। তুমি যে টাকা দিয়ে একটা গিফট কিনতে পারো সেটা দিয়ে অন্তত 10টা পরিবারের পুরো মাস চলে যায়। পরে এই টাকাটা কোনো ভালো কাজে ব্যবহার করো, ঠিক আছে? তাহলে যে আমার গার্জিয়ান এঞ্জেলকে কিছু দেওয়া হলো না? ঘড়িটা আগে ফেরত দিই, তারপর তোমার কাছ থেকে একটা জিনিস চেয়ে নেবো। এসো এবার। কি হলো, আসুন। শুনুন না, বলছি এবার বলুন আপনি কি চান? কি হলো, বলুন কি চান? চুপ করে আছেন কেন? আপনিই তো বললেন আমার কাছ থেকে চেয়ে নেবেন। আমি যা চাইবো তুমি দিতে পারবে? হ্যাঁ, মানে আপনি বলুন। আমার ওটা চাই। আমার কিন্তু ওটাই চাই। ওই বেলুন চাই আপনার? তার মানে আপনার ওই হার্ট শেপে দেখতে গেলে বেলুন ভালো লাগে? হ্যাঁ, আমার মতো। বারে, আমি যখন আগেরবার কিনতে গেলাম তখন তো আপনি আমার হাসছিলেন। ইস, আপনার এই বেলুন ভালো লাগে জানলে তো আমি আপনাকে এটাই দিতাম।
আমি শুধু শুধু সারা রাত ভেবে ভেবে নিজের মাথাটা খারাপ করলাম যে আপনাকে কি দেবো ঘড়ি দিয়ে আপনার কাছে বকা খেলাম, আর আপনার এই লাল বেলুন পছন্দের সহজ জিনিসটা আমার মাথায় এলো না। চলুন আমি আপনাকে এক্ষুনি কিনে দিচ্ছি, যে কটা আপনার চাই সব আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। বেলুন আঙ্কেল দাঁড়ান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমারই ভুল হয়েছে জানেন তো, যখন সৌম্যবাবুর জ্ঞান ফিরলো, সৌম্যবাবুর কেবিন থেকে আপনাকে যেতে দেওয়াটা আমার উচিত হয়নি। আমার উচিত ছিল আপনাকে হাত ধরে সৌম্যবাবুর সামনে দাঁড় করিয়ে রাখা। মিতা ম্যাম, মিতা ম্যাম। ম্যাডাম, বলছি পেশেন্ট ডাকছে আপনাকে। সৌম্যবাবুকে দেখানো যে আপনার জ্ঞান ফিরেছে শুধুমাত্র ইনজেকশনে নয়, আপনার মায়ের মমতায়। লাইফ সেভিং ইনজেকশনটা ঠিক সময় দিয়েছেন বলে। না, আসল ওষুধ তো এখানে। মা আর স্ত্রীর ভালোবাসায় মিস্টার ব্যানার্জি প্রাণ ফিরে পেলেন। ওতে কিচ্ছু বদলাতো না তিতির, তাতে বরং সোমরাজ আরো বেশি অসুস্থ হয়ে পড়তো। তার থেকে যা হয়েছে সেটা ভালোই হয়েছে। ভালো হয়নি ম্যাম, ভালো হয়নি। কি করে বোঝাই পাগলটাকে? কিন্তু একটা জিনিস আমি খুব ভালোভাবে জানি না, ভাগ্যের চাকা একদিন ঘুরবেই। সৌম্যবাবু খুব শিগগিরই নিজের ভুলটা বুঝতে পারবেন, আর সেদিন সৌম্যবাবু নিজে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবেন আমাদের বাড়িতে। সৌম্যবাবুর চোখের সামনে অনেকগুলো প্রমাণ এসছে, আর সৌম্যবাবু যে সেই প্রমাণগুলোকে উড়িয়ে দিচ্ছেন সেটা কিন্তু নয়। কিন্তু এতদিনের বিশ্বাস তো, একটু তো সময় লাগবে। আমি শিওর মালিনী ব্যানার্জির মুখোশটা খুলবেই। আকাশ কুসুম কল্পনা জানো, এটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা। আর সত্যি কথা বলতে কি আমি এটা চাই না তিথি। আমি শুধু চাই যে তুমি আর সোম, তোমরা দুজনে খুব ভালো থাকো, সুখে থাকো, সারাটা জীবন দুজনে দুজনের হাত ধরে যাতে চলতে পারো সেটাই চাই। হাত ধরবো? কার হাত ধরবো ম্যাম? আমি তো জানি না সোমরাজবাবু আদৌ আমাকে ভালোবাসেন কিনা। এই পাগল মেয়ে, সোমরাজ কি মুখে ভালোবাসি বলার ছেলে? তবে আমি জানি তোমরা দুজনে যতই ঝগড়া করো না কেন, দুজনে কিন্তু একদম পারফেক্ট কাপল। আর আমি চাই তোমার কোল আলো করে একটা ছোট্ট তিতি বা একটা ছোট্ট সমাস। এই যে আজকে আমি চলে যাচ্ছি, এরপর যেদিন খবর পাবো নতুন অতিথি আসছে, সেদিনকে আমি আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসবো, কেমন? আর 5টা মায়ের মতো আপনিও সোমরাজবাবুর সন্তানের স্বপ্ন দেখছেন ম্যাম, কিন্তু আপনাকে কি করে বলি, আমার আর সোমরাজবাবুর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটাই গড়ে ওঠেনি। আর বাড়ির যা অবস্থা, তাতে বিশ্বাস, সম্পর্ক, সংসার সব ভেঙে যাচ্ছে। সেখানেই টানাটানের মধ্যে আদৌ কি কোনোদিন আমার আর সোমরাজবাবুর সম্পর্ক তৈরি হবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছোট তিতির বা ছোট সোমরাজবাবু এলে তাকে কেমন দেখতে হবে? এই ছোট সোমরাজবাবু ওরকম দাড়ি আর চশমা নিয়ে আসবেন না তো? না, এরকম মতো হতে দেওয়া যাবে না, যাবে না। আমাকে কেমন দেখতে? সোমরাজবাবু, আমার কোমরে খুব ব্যথা করছে। আমি তোমার কোমর টিপে দিচ্ছি তিতির। সোমরাজবাবু, আমার আচার খেতে ইচ্ছে করছে।
জামকুল তেঁতুল কিসের আচার খাবে তুমি? আমি এক্ষুনি এনে দেবো। সমরাজ বাবু, আমার পা ফুলে গেছে, আমি তোমার পায়ে গরম শিক দিয়ে দিচ্ছি। সমরাজ বাবু, আমার বমি পাচ্ছে, আমি এক্ষুনি তোমাকে বালতি এনে দিচ্ছি। তিতির, এই তিতির, ছেলে না মেয়ে হবে গো? একটা চুমু দিলে রিটার্ন চুমু দিতে পারে না, বাচ্চা তো অনেক দূরের কথা। তিতির, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? আরে বাচ্চার চেষ্টা করছিলাম, কিন্তু হ্যাঁ, কি বললে? কিছু না, আমার ভীষণ পেটে যন্ত্রণা করছিল, তাই আমি পেটে বালিশ চেপে বসে না দাঁড়িয়েছিলাম। আচ্ছা, তোমার পেটের যন্ত্রণা, তুমি আমাকে আগে কেন বলোনি? কোথায় ব্যথা? না না, আপনি কি ডাক্তার নাকি? আপনাকে কি বলবো? না, তুমি পেটে বালিশ আটকে রেখেছো বলে তোমার ভীষণ ব্যথা করছে। তুমি ওকে দেখো, এখানে বসে তুমি দেখো আমাকে কোথায় ব্যথা। ও 8টা বেজে গেছে। গভর্নমেন্টের তরফ থেকে মিস্টার হাইচের একটা কল করার কথা আছে ভিডিও কলে। আবার কি সমস্যা হলো? আমাদের তো ডেলিভারি হয়ে গেছে। আরে দাঁড়াও, কি বলছে দেখতে দাও আগে। গুড ইভিনিং মিস্টার আইচ। মিস্টার ব্যানার্জি, কি করছেন? কি করছেন না? ও দিদির, আপনিও আছেন? আচ্ছা, এই ডিজাইনটা তো আপনারই, কি করে করলেন আপনারা এটা? আপনারা যখন মিটিং করলেন তখন এই কালার স্কিম বা ফেব্রিক নিয়ে তো কোনো কথা বলেননি। এরকম যে হতে পারে আমরা তো ভাবতেই পারছি না। কিছু সমস্যা হয়েছে, কালার্স ডিজাইন এগুলো কি আপনাদের পছন্দ হয়নি? পছন্দ হয়নি মানে প্রচন্ড পছন্দ হয়েছে আমাদের। থ্যাঙ্কস ওয়ান্স अगेन। বাই মিস্টার ব্যানার্জি, বাই তিতির ম্যাম। থ্যাংক ইউ, বাই বাই বাই। তোমার যদি পেটে ব্যথা সেরে গিয়ে থাকে তাহলে তোমার জন্য একটা প্রপোজাল আছে। কি? আজ এই সাকসেসটা সেলিব্রেট করতে আমার সঙ্গে লং ড্রাইভে যাবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রণাম। যেটা হলো সেটা ঠিক হলো না। আমি ভুল করে ফেললাম। ভুল করে ফেললে মানে? সৃজন, এত কথার পর, এত কিছুর পর তোমার মনে হচ্ছে তুমি ভুল করে ফেলেছো? হ্যাঁ, মনে হচ্ছে। না, তুমি চেয়েছিলে আগে আমরা ভালো বন্ধু হব, তারপর আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠবে। আমিও সেটা মেনে নিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে কি আমিও মনে মনে তোমাকে কাছে পেতে চেয়েছি। কিন্তু আজ রাতে তোমাকে যেভাবে আমি কাছে পেয়েছি সেভাবে আমি কখনো চাইনি পূর্ণা। আজ রাতে তোমাকে যেভাবে আমি কাছে পেয়েছি সেভাবে আমি কখনো চাইনি পূর্ণা। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না সৃজন। দেখো পর্ণা, খোরপোশ নিয়ে এত কাণ্ড হয়ে গেছে,
তারপর কাল সকালেই আমাদের কেসটা মানে ডিভোর্সের কেসটা কোর্টে উঠবে, আর কালই রায় বেরোবে। কিন্তু আজ রাতে এটা এটা বোধহয় না হলেও ভালো হতো। অন্য কোনো দিনও তো হতে পারতো, বলো? এটা আজকেই কেন হতে হলো? সৃজন, তুমি যেটা ইঙ্গিত করতে চাইছো সেটা আমি বুঝেও বুঝতে চাইছি না, কারণ তোমার প্রতি শ্রদ্ধার টান পড়বে, সেটা আমি মেনে নিতে পারবো না সৃজন। একটা সম্পর্কে ভালোবাসা একটু কম থাকলেও চলে, কিন্তু রেসপেক্ট কম থাকলে চলে না। আবার সেই ভারী ভারী কথা। তুমি তুমি নিজেই বলো না, এটা কি ঠিক হলো? ঠিক না ভুল সেটা আমি জানি না সৃজন, আমি শুধু এইটুকু জানি আজকে যা ঘটেছে তার জন্য কোনোভাবে আমি তোমাকে প্রভোক করিনি, ইনস্টিগ্রেট করিনি। আমার দিক থেকে কোনো রকম উস্কানি ছিল না। হ্যাঁ হ্যাঁ, যা হয়েছে তাতে আমি কোনো বাধাও দিইনি, স্রোতে গা ভাসিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যার জন্য এতদিনের অপেক্ষা আজ সেটার সময় এসেছে। কিন্তু ঘটনাটা ঘটে গেছে সৃজন, কার জন্য ঘটলো, কেন ঘটলো, কোন পরিস্থিতিতে ঘটলো, এটা নিয়ে কাটাছেঁড়া করার মতন প্রবৃত্তি আমার হচ্ছে না। এতদিনের মধ্যে শ্রেষ্ঠ অপমানটা তুমি আজ আমায় করেই ফেললে সৃজন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধর্মাবতার, আমার কোনো খোরপোশ চাই না। নিন, সাইনটা করে দিন। তুমি যদি আমায় ভুল বোঝো, আমার যে পায়ের তলার মাটি সরে যায় সৃজন। না না, আমি সই করবো না। আমার কোনো খোরপোশ চাই না। আলোকপর্ণা কি বলছেন কি এসব? খোরপোশ না চাইলে তো ডিভোর্সটা ইজিলি হয়ে যাবে, কিন্তু উনি যে ডিভোর্সটা চান না, তাহলে? আলোকপর্ণা দত্ত, আপনি যা বলছেন সে ব্যাপারে আপনি নিশ্চিত? আপনি কি সত্যি খোরপোশ চান না, নাকি খোরপোশের দাবি তুলে নেওয়ার জন্য আপনাকে কেউ বাধ্য করেছে? না ধর্মাবতার, আমার উপরে কেউ কোনো জোর খাটায়নি। আমি যা বলছি সেই বিষয় আমি 100% শিওর। আমার কোনো খোরপোশ চাই না। নিন, এবার আপনার পালা। বলেছিলাম না, শ্যাম সুন্দর পালিত কোনো দিনও কোনো ডিভোর্স কেসে হারেনি। নিন, সাইনটা করে দিন। বাবু সুইটা কর, তাড়াতাড়ি কর, আর দেরি করিস না বাবা। মমিতা, আমরা ফেরার পথে না ফিরিঙ্গি কালীবাড়িতে একটু পুজো দিয়ে যাবো। হ্যাঁ, সে আর বলতে মেজো কাকি, এত কষ্টে আপদ দূর হতে যাবো না। বাবু তাড়াতাড়ি করো, আপদ বিদায় করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আপনি বসুন। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি আমার হিরো, আমি তোমাকে খুব রেসপেক্ট করি সৃজন। তুমি আমার পাশে থাকলে আমি ভরসা পাই। তুমি যদি আমাকে বলো না সৃজন, আমি চোখ বন্ধ করে এই রাস্তা পার হয়ে যেতে পারবো, ছাদ থেকে ঝাঁপ দিতে পারবো, কারণ আমি তো জানি আমার সৃজন থাকতে আমার কোনো বিপদ হবে না। যে পথে গিয়েছে পা, সেও আমায় চেনে না। কি এত ভাবছিস? আরে ফ্যাশটামো করিস না, সইটা কর। আমাকে ফিরে আমি তোমার চোখে জল সহ্য করতে পারি না সৃজন, প্লিজ কেঁদো না, আমার ভুল হয়ে গেছে। তুমি তা বুঝে না। আরে কি হলো, কি দাঁড়িয়ে আছেন কেন? সইটা করুন।
শুধু আমাকে ভুল বোঝো না, তুমি যদি আমায় ভুল বোঝো আমার যে পায়ের তলার মাটি সরে যায় শ্রীচয়। না আমি সই করবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি সারা রাস্তা কাঁদতে কাঁদতে এলো, কালকে একটা কথাও বললো না, আর এখানে এসে হঠাৎ এইভাবে রাগে ফেটে পড়লো। লাবুকে এই নিয়ে তোমরা কেউ কোনো প্রশ্ন করো না। কি যে তুমি বলো আমি জানি না। লাবু কি একটা বাচ্চা মেয়ে নাকি যে ঝগড়ার মাত্রা বেশি হয়েছে বলে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে আসবে? ওদের ব্যক্তিগত ব্যাপারে আমাদের ঢোকার তো কোনো দরকার নেই। ফুলকি তুই এক কাজ কর মা, তুই লাবুর খাবারটা উপরে দিয়ে আয়। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো, চল। হ্যাঁ আমি বেড়ে দিচ্ছি। দিদি তুমি বসে পড়ো। ফুলকি, আমি লাবুর খাবারটা বেড়ে দিচ্ছি, তুমি গিয়ে দিয়ে এসো। আমি এদিকটা সামনেই আসছি। হ্যাঁ, দিভাইয়ের বড় কিছু একটা হয়েছে, নয়তো এই অবস্থা হতো না। কি হয়েছে? তোমার তো অ্যাপ্রিসিয়েশন চাই, ফুল নিয়ে এসেছি, ধরো। দিভাই, আমি তোমার খাবার এনেছি, আগে খেয়ে নাও তো। দিদি নিচে একটু ব্যস্ত, একটু পরেই আসছে তোমার কাছে। ধানু দিদিকে ডাকবো, কথা বলবে তুমি? আচ্ছা দাঁড়াও, আগে কিন্তু কিছু খেয়ে নিতে হবে। এই নাও ধরো। কি হলো? ধরো। কিছু হয়নি, ওই পড়ে গিয়ে হাতটা একটু মুচকে গিয়েছে। তুমি নিচে যাও, অনেক কাজ আছে। শোনো না, খাবারটা না ঢাকা দিয়ে রাখো, একটু বাদে খাবো আমি। বড্ড ক্লান্ত লাগছে আমার, একটু চোখটা বন্ধ করে শুলে ভালো লাগবে শরীরটা, বুঝলে তো? সবাইকে একটু বলো আমি পরে আসছি নিচে। এইরকম কালশিটের দাগ কি পড়ে গেলে হয়? এই দাগটা তো আমার মায়ের হাতের দাগের মতন। বাবা যেবার মায়ের হাতটা মুচড়ে দিয়েছিল, সেই সময় এইরকম কালশিটের দাগ পড়ে গেছিল হাতে। দিভাইয়ের কি হয়েছে? আমি কি একবার স্যারকে বলবো? ফুলকি, কি হয়েছে? একা একা দাঁড়িয়ে কি কথা বলছো? স্যার, আপনাকে একটা জরুরি কথা বলার আছে। কি কথা? দিভাই না কিছু লুকোচ্ছে, বোধহয় কোনো বিপদ হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিভাইয়ের হাতে ব্যথা, কালশিটে পড়েছে। দিভাই বলছে পড়ে গেছে, কিন্তু জামাইবাবু দিদিভাইয়ের হাতে ওষুধ লাগিয়ে সেবা করেননি। জঘন্য বর, তাই না? আমি এক্ষুনি আস্তে আস্তে পিয়ালকে বলছিলাম যে আমরা বিয়ে করে ফেলেছি, তুই ভাই খবরদার বিয়ে করিস না। বিয়ে করলে না মেয়েদের মুড আর অভিমান বুঝতে বুঝতে জীবন শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? শোন কি হয়েছে আমি তাহলে তোকে বলি। আরে আমারই দোষ, আমি ওই লাবুর জন্য গিফট ফুল এসব কিনছিলাম, কিনতে গিয়ে দেরি হয়ে গেল। তারপরে বাড়িতে সুন্দর করে সাজিয়ে সারপ্রাইজ দেবো ওয়েট করছিলাম, কপাল ফোন এলো। আমাদের একজন ওই কর্মী, তার মা প্রচণ্ড অসুস্থ, হসপিটালে বেড পাচ্ছে না, তো আমাকে তো যেতে হতো। আমি হসপিটালে বেডের ব্যবস্থা করে দিলাম, বাড়ি ফিরলাম সময় মতো, কোনো অসুবিধা ছিল না।
লাবু তখনই কি একটা আনতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লো, আর হবি তো হয় সেই সময় আবার হসপিটাল থেকে ফোন, ওই কর্মীর মা মারা গেছেন। এবার ব্রড ডেড হলে পুলিশের ঝামেলায় পড়তে হয়। এত সব কথা তো তোর দিদি বুঝবে না। আমি নাকি ওকে পাত্তা দিই না, ও অবহেলিত, এইসব বলে কান্নাকাটি করতে লাগলো। আর আমার কপালে সেই সময় ফুলকিও চলে এলো, ফুলকির সাথে হাত ধরে বাড়ি চলে এলো। কি বলবি বল? পারিস বটে। কি দিদি যখন ফুলকির সাথে বেরিয়ে আসছিল, হাতে একটু বরফ টরফ লাগিয়ে দিবি তো? আরে আমি আচ্ছা ঠিক আছে, যা এবার হাতে একটু মলম টলম লাগিয়ে দে, সব ঠিক হয়ে যাবে। যা। অবশ্যই। ফুলকি দেবী কোথায় আপনার দিদি ভাই? চলুন আমি সেবা করি, চলুন। হ্যাঁ ফুলকি, দিবাইকে গিয়ে বলো রুদ্রটা চলে এসছে। যাক বাবা, এবার সব ঠিক হয়ে যাবে। এদিকে বাড়িতে সবাই ভাবছে কি না কি হয়েছে। আরে বাবা কিচ্ছু হয়নি, আমি দেখে নিচ্ছি তো, সব ঠিক হয়ে যাওয়ার কি আছে, সব ঠিকই আছে। ফুলকি চলো 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 চলো। না না, দি ভাই বিশ্রাম নিচ্ছে, বোধহয় ঘুমোচ্ছে। আপনি একটু পরে যাবেন, এখন গিয়ে বিরক্ত করার দরকার নেই। ভাই বলি কি, তুই আমার ঘরে আয় না, দিদি ঘুমোক, দেখবি ঘুম থেকে উঠলে নিজেই শান্ত হয়ে যাবে, তারপর তোর হ্যান্ডেল করতে সুবিধা হবে। তাই চলে আয়। এসো। আমি মা আর দিদিকে সবটা বলবো। কেন জানি না আমার জামাইবাবুর কথাটা বিশ্বাস হচ্ছে না। পড়ে গেলে ওরকম গোল করে কালশিটে পড়তে পারে না। মাকে যেমন বাবা হাত মুচড়ে দিয়েছিল, দি ভাইয়ের হাতেও কেউ ওভাবে ব্যথা দিয়েছে। কে দিয়েছে? রুদ্রর সাথে লাবু না হয় একটু কথা বলি। তোমরা খাও তো, ডাকো ডাকো ওকে। মা, দিদি, ও তোমাদের সাথে একটা কথা আছে। ফুলকি, এখন আর কোনো কথা নয়, এসো তো খেতে বসো। আর লাবু খেয়েছে? না দিদি, দিভাই তো খাওয়ার অবস্থাতে নেই, ডান হাত দিয়ে তো খেতেই পারবে না। মানে খেতে পারবে না মানে? আরে এই তো, এই লাবু কি হয়েছে তোর? তুমি নাকি ডান হাত দিয়ে খেতে, ডান হাতে কি হয়েছে দেখো। দিদি কি হলো? কি হলো? কিছু হয়নি, কিছু হয়নি, সব ঠিক আছে মেজু কাকি। ওই পড়ে গিয়ে হাতটা একটু ব্যথা পেয়েছে, আর কিছুই নয়। পড়ে গিয়ে দেখে উমা এভাবে কালচিটা পড়লো কি করে? লাবু আস্তে আস্তে আস্তে, সাবধানে যাতায়াত করবি তো বল বাবা। ও মা, পড়ে গেলে না ওইভাবে কালশিটে হয় না গো। আমার মায়ের হাতেও একবার কালশিটে পড়েছিল। কেন বলো তো? আমার বাবা রাগের মাথায় মায়ের হাতটাকে মুচড়ে দিয়েছিল। আমি জানি দি ভাইয়ের হাতটাকেও কেউ মুচড়ে দিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার পরের যদি কিছু হয়ে যায়, আমি আপনাকে ছাড়বো না কুশবাবু, জেলে পাঠাবো আপনাকে। শুনে রাখুন, হাজত বাস করবেন আপনি। সারা জীবন জেলে পচে মরতে হবে। না না, এরকম কথা বলবেন না। দেখুন কুশবাবু কিছু করেনি। উস্তাদ যদি কিছু নাই করে তাহলে ছবিতে কি করে দেখা যাচ্ছে বলুন? ওনাদের তো বুঝেও কিছু হবে না। ওরা তো ছবি দেখে ভাবছে কুশবাবুই এ কাজ করেছে। সে যে কুশবাবুর মতো দেখতে তার ভাই লব, এ কথা কিভাবে বোঝাবো? কি বড় ভুল করলাম আমি। ওরা গ্লাভস পরে কাজ করতে চাইলো আর আমি সম্মতি দিলাম। এখন এসব বলে কি লাভ বৌদি? নিজেরা বিষ মিশিয়ে এখন দোষ রাখতে এসছেন? ছি 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 ছি, এত নিচে নামতে পারেন আপনারা? ছি। দেখুন আমরা আপনাদের সঙ্গে হাসপাতালে যেতে চাই। একদম না, আপনাদের বড় লোকদের ব্যাপার স্যাপার, কোথায় টাকা খায় আমার বরটাকে মেরেই ফেলবেন। না না না, আমি ওনাদের কিছুতেই হাসপাতালে যেতে দেবো না। হ্যাঁ বৌদি ঠিকই বলেছেন, হসপিটালে যা খরচা তা আমাদের দিয়ে দিন, আপনাদের যেতে হবে না। দেখুন আমরা সব রকম ভাবে সাহায্য করব, কিন্তু এত কোটা টাকা এখন কোথায় পাবো বলো দেখি দাদা? ফ্যাক্টরিতে দাঁড়িয়ে উস্তাদ নিজে কথা দিয়েছিল আমাদের চিকিৎসার খরচ দেবে, এখন এখানেও 2 নম্বরই। বিশ্বাস করো, আমি তোমাদের ঠকাইনি, আমি ঠকাতে চাইও না, বিশ্বাস করো। হ্যাঁ আমি এইসব কিচ্ছু করিনি, তোমরা ভুল দেখেছো। বাকি তুমি ওদের কিছু বলো না। ঠিক আছে, তুমি এখানে বসো বসো বসো, শান্ত হও শান্ত হও, বসো। দেখুন একটু ধৈর্য ধরুন, আমি আসছি। আলমারিতে যা আছে
তার কোনোটা সংসার খরচের, তো কোনোটা ব্যবসার টাকা। বাড়তি তো কিছু নেই, কিন্তু আমাদের একজন কর্মচারীর মরণাপন্ন দশা, তার জন্য যেভাবেই হোক টাকা দিতেই হবে। কি ব্যাপারটা কি খুঁজদা? বৌদি ভেতরে গেলেন তো গেলেন, আর এলেন না। এখানেও চিটিংবাজি? আমি দেখছি এক্ষুনি, আমি গিয়ে দেখছি পাখি কোথায়। আরে কুশবাবু, তুমি আবার উঠে আসতে গেলে কেন? আমি তো আসছিলাম। এই নিন দিদি আপনার টাকা। আপাতত এইটুকুই দিতে পারলাম। মা মহালক্ষ্মীর কৃপায় উনি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় দিদি। আর হাসপাতালে বিল বাড়লে আমরা কিন্তু আবারও আসবো, আর আমাদের সহকর্মীর কিছু হলে আমরা কিন্তু তোমার ছাড়বো না খুঁজদা, এটা মাথায় রেখো। আসুন বৌদি। পাখি, পাখি, এই কুশবাবু, বসো 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 বসো। পাখি, আমি কি ওদের ক্ষতি করতে পারি বলো না? হ্যাঁ, আমরা তো কষ্ট করে এই সব কিছু আবার ঠিক করেছি, সবার ভরসা ফিরে পেয়েছি। এত কষ্ট করলাম, এখন ওরা বলছে নাকি আমরা ওদের ক্ষতি করেছি। আমি কখনো করতে পারি বলো না? তুমি তো জানো, তুমি তো সাক্ষী ছিলে, দেখেছো আমি সবসময় এখানে ছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই টাকা নিয়ে কিছু পাওনাদার এসেছিল। ও সোনাদি, আমি বুঝতে পেরে গেছি গো। আমার মনে হয় ওই রাঙা ঠাকুরপো না টাকা ধার নিয়ে বলতেই ভুলে গেছে না? ঝামেলা যখন হচ্ছিল শুনতেই পাচ্ছিলে, তখন আগে কেন আসুনি সোনাদি? পাওনাদার যদি টাকা চাইতেও আসে, তাহলে কি সেই টাকাটা তুমি মেটাতে ফুলতি নাকি সোনাদি মেটাতো? আর নাকি পারলেও দিতে না? সুতরাং কে টাকা চাইতে এলো কি এলো না, সেই ব্যাপারে তোমাদেরকে মাথা না ঘামালেও চলবে। চলো খুশবাবু, এসো, সাবধান। দেখি। হ্যাঁ, যাও। দেখলি তুই শুধু একবার কিরকম টেকস টেকস করে কথা শুনিয়ে গেল আমাদের দিকে। সোনাদি, এসব ছোটখাটো ব্যাপারে মাথা গরম করো না, জাস্ট ইগনোর। হ্যাঁ, আমাদের খেলা এখন অনেক বড়, আমাদের সেই দিকে কনসেন্ট্রেট করতে হবে। আচ্ছা শোনো শোনো শোনো, কাম অন, শোনো, 2 কাপ চা করে ফেলো। হ্যাঁ, আরে বাবা মার ঘরে যেতে গেলে তো একটা কিছু অজুহাত দিতে হবে। এমনি এমনি তো আমরা যাই না ওই বুড়ো বুড়ি ঘরে। 2 কাপ চা করে ফেলো, আমি একটু আসছি। 1 সেকেন্ড, কোথায় যাচ্ছ? একটু আসছি বললে তো হবে না, চাটা তো তোমাকেই বানাতে হবে। সব কাজ তো আমি করতে পারি না। হ্যাঁ, প্ল্যানও আমি দেবো, পুরো ঘটনাটা গিয়ে শুনবো, তোমাদের বলবো, সেই নিয়ে তোমরা ব্ল্যাকমেল করার প্ল্যান করবে, আবার চাও আমি করব। অত তো হয় না সোনা। তোর কি মনে হয় চাটা আমি করব সোনা? হ্যাঁ, আমার ভাগে তো বেশি বেশি কাজ পড়ে যাচ্ছে, কেন আমি করব? চা করবি তুই। সাবধানে। পাখি, তুমি অতগুলো টাকা কোত্থেকে পেলে গো? না মানে ওরা রেগে গিয়েছিল বলে তুমি এখানে স্থির হয়ে বসো তো, তুমি স্থির হয়ে বসো। তোমাকে এই বিষয়ে অত বেশি চিন্তা করতে হবে না, আমি ঠিক সামনে নেবো কুশবাবু। তুমি এখন বিশ্রাম নেবে, এসো এসো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। পাখি, কি পাখি শোনো, পাখি গোটা মাস তো পড়ে, এই কটা টাকা দিয়ে সংসার চলবে কি করে? বাড়িতে এতগুলো মানুষ রয়েছে, তাদের খরচ রয়েছে, সবকিছু কি করে ব্যবস্থা করবো বলো তো? তা আমাদের ফ্যাক্টরির এই অবস্থা, এখন তো কোনো সেভাবে রোজগার নেই, কি করে কি করবো বলো না? নতুন আলতা তৈরি হওয়া শুরু হয়নি, এসব রটনার পর বাজারে সতীলক্ষ্মী আলতা চলবে নাকি তাও তো জানি না। তার উপর আবার ফ্যাক্টরিতে এতগুলো মানুষ অসুস্থ, তাদের খরচ বহন করা, আমাদের এত বড় সংসার, কি করে সব চলবে আমিও জানি না কুশবাবু। কিন্তু এসব চিন্তা কুশবাবুর মাথায় দেওয়া যাবে না কোনোভাবেই। শোনো না কুশবাবু, শোনো, আমি বলছি কি, তুমি এত বেশি চিন্তা করো না।
আমাদের বাড়িতে তো মা মহালক্ষ্মী আছেন বলো, দেখবে টাকার জোগান ঠিক উনিই করে দেবেন। হ্যাঁ, টাকার জোগান উনিই করে দেবেন। এই সব কিছুর জন্য আমিই দায়ী, কিছু না করেও আমি দায়ী। আমার যদি এমন ভুলে যাওয়ার রোগটা না থাকতো তবে তো সবাই আমায় বিশ্বাস করতো। আর ভাই এমন কেন করছে? কবে যে লবকে খুঁজে পাবো, কবে এই সমস্ত কিছু থামবে, আমি সত্যিই জানি না। কুশবাবু বড্ড ভেঙে পড়েছেন। একদিকে ওকে সামলাতে হবে আর একদিকে সংসার চালানো। ভোলা মহেশ্বর, আমি পারবো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কোথায় একাঙ্গ? সামনে এসো, আমার কাছে তোমার সব প্রশ্নের উত্তর আছে। এই বালক আমার নাম কিভাবে জানে? আরে আমাকে কেন খুঁজছে? একাঙ্গ, তোমার সমস্ত প্রশ্নের উত্তর আছে আমার কাছে। তবে তো এই বালকের সঙ্গে আমাকে দেখা করতেই হবে। যদি এ সত্যি বলে থাকে তাহলে আমার সময় বেঁচে যাবে। আর যারা মিথ্যে কথা বলে আমি তাদের জীবিত ছাড়ি না। একাঙ্গ দাঁড়াও, আমার কথাটা তো শোনো। আমি কোনো কথা বলতে চাই না। একাঙ্গ, যদি তুমি আমার সঙ্গে কথা বলতে না চাও তাহলে বলো না, কিন্তু আমি জানি যে তোমার মা বাবা কারা। তুমি কিভাবে জানতে পারলে যে আমি এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছি? আরে দিদির মনের কথা যদি ভাই না জানে তাহলে কে জানবে দিদি একাঙ্গ? আমি কারোর দিদি নই, আমার কোনো ভাই নেই। আমার মা বাবাও আমার শত্রু। না দিদি, এটা সত্য নয়। সত্য তো এটাই যে তুমি আমার দিদি আর আমি তোমার ছোট ভাই। না, বালক, একাঙ্গর কোনো ভাই নেই। চলে যাও এখান থেকে, না হলে আমি তোমার বিনাশ করব। আরে আমি তো জীবনে প্রথমবার আমার দিদির দেখা পেলাম। এখনো তো আমার দিদির সঙ্গে ভালো করে কথাই হলো না। মিথ্যে ভালোবাসা দেখানোর চেষ্টা করো না বালক, কারণ একাঙ্গ ভালোবাসাকে ঘৃণা করে। যখন মানুষ বহুদিন ধরে ভালোবাসা পায় না তখন সে কঠোর হয়ে যায়। কিন্তু আমি জানি আমার দিদি আমাকে ততটাই ভালোবাসে যতটা আমি তাকে ভালোবাসি। তাই না দিদি একাঙ্গ? বালক, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তবে আজকের পর কখনো একাঙ্গের পথে বাধা হয়েও না। আমি পথের বাধা কেন হব? এখন আমি আর আমার দিদি একসঙ্গেই তো খেলা করব, তাই না? তোমরা দাঁড়িয়ে দেখছো কি? এই জেদি বালক এভাবে কথা শুনবে না। বিনাশ করো একে। আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু যদি আমাকে দিদির ভালোবাসা পেতে তোমরা বাধা দাও তাহলে তোমাদের শিক্ষা দিতেই হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওর উপর আমার শক্তির কোনো প্রভাব পড়ছে না কেন? গোয়ালা, এত বড় ওষুধ, তাও একটা নয়, চারটে। আরে একাঙ্গ, আমার কথাটা এসব কি হচ্ছে? তুমি তো বলেছিলে যে এইবার কোনো ওষুধ আসেনি, আর চারটে ওষুধ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।